শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। আমি কঙ্কাকে ভালোবাসি। ওর বিয়ে হলে শুধু আমার সাথেই হবে, না হলে কারোর সাথে নয়। হিমুর কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। হিমুর মা ওর কাছে এসে বলল, হিমু, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ মা, আমার মাথা একদম ঠিক আছে। কিন্তু শুধু তুই ওকে চাইলেই তো হবে না, ওরও তো মত থাকতে হবে। আর এই বিয়েটার সাথে আমাদের বংশের মান সম্মান সব জড়িয়ে আছে। হিমুর বাবা কঙ্কাকে এমনিতেই অনেক ভালোবাসতেন, কিন্তু পুত্রবধূ হিসেবে অমন অনাথ মেয়েকে তিনি কখনোই চান না। হিমুর মার অবশ্য কিছুটা মত ছিল। হিমু আর কোনো কথা না বলে কঙ্কার কাছে গেল। ওকে বিয়ের সাজে দেখে হিমুর মাথায় আরো বেশি রক্ত উঠে গেল। সে কঙ্কার পাশে বসে বলল, বিয়ের কথা বলতেই অমনি রাজি হয়ে যেতে হলো না? কঙ্কা চুপ। কিন্তু আফসোস, বিয়েটা তোমার ওই ছেলের সাথে হচ্ছে না। কেন? কারণ আমি তোমায় বিয়ে করব। কঙ্কা চুপচাপ। এবার যেমন খুশি তেমন করে সাজো। বলেই হিমু চলে গেল। ওইদিকে হিমুর বাবা একেবারেই নারাজ। তিনি কোনো মতেই কঙ্কার সাথে হিমুকে বিয়ে দিবেন না। হিমু নাছোড়বান্দা, সেও কোনো মতে ছাড়বে না। একটু পর কানাফুসা করতে করতে এই কথা বরপক্ষের কাছে গিয়ে পৌঁছলো। কিছুক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পরে বিয়েটা ভেঙে গেল। রাত 1:30টার দিকে হিমুর সাথে কঙ্কার বিয়ে পড়ানো হলো। কঙ্কার মা অনেক খুশি, ফ্যামিলির সবাই অনেক খুশি, শুধু হিমুর বাবা ছাড়া। অতপর হিমুর কাঙ্ক্ষিত সেই বাসর রাত। সে রুমে ঢুকেই অবাক, কঙ্কা আয়নার সামনে সাজতে বসেছে। হিমু ওর পিছনে দাঁড়িয়ে ওর 2 ঘাড়ে হাত রাখলো। তারপর কঙ্কার মুখের দিকে ঝুঁকে পড়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, বলেছিলাম না খুব বেশি দেরি নেই। কঙ্কা হিমুর মুখের দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, এত আবেগ? হিমু সব আনন্দ মুহূর্তে নষ্ট হয়ে গেল। সে গম্ভীর গলায় বলল, আবেগ নয়, ভালোবাসা। যদি বলি সে ভালোবাসার প্রমাণ দিতে হবে, তুমি পারবে? কিভাবে দিতে হবে? আজকের পর থেকে তুমি আমায় কখনোই স্পর্শ করবে না। হিমু হেসে ফেলল। কঙ্কার ঘাড় থেকে হাত নামিয়ে বলল, এ আবার তেমন কি? যদি বলতে তোমার দিকে কখনোই তাকানো যাবে না, তাহলে হয়তো আমি পরীক্ষায় হেরে যেতাম। কারণ আমি তোমায় স্পর্শ না করে সারা জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমায় না দেখে এক মুহূর্তও কাটাতে পারবো না। কঙ্কা বিস্মিত হয়ে গেল। হিমুর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? ঠিক আছে, তাহলে এ কথাই রইল। হিমু আর কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একটু পর কঙ্কা ওর পাশে গিয়ে শুয়ে পড়ল। হিমু কঙ্কার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে, কঙ্কাকে নড়াচড়াও করতে দিচ্ছে না। হঠাৎ কঙ্কা এক অদ্ভুত কাণ্ড করে বসলো। হিমুকে কিছু বলার সুযোগ না দিয়েই এক করে ওর শরীরের সব কাপড় খুলতে লাগলো। হিমু বাধ্য হয়ে অন্য পাশ ফিরে শুলো, কারণ কঙ্কাকে কোনো কাজে বাধা দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মালা। হিমু জানতো কঙ্কার মাথায় গন্ডগোল আছে, কিন্তু এত বেশি গন্ডগোল আছে সেটাও ভাবতে পারেনি। একটু পর কঙ্কা হিমুকে বলল, তুমি আমার দিকে তাকাও, নয়তো আমি রাগ করব, এমনকি কান্নাও করতে পারি। কঙ্কার কোনো সেন্টি নাই, কি করতে কি করে বসে। হিমু ভয়ে ভয়ে ওর দিকে তাকালো। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে নিয়ে আছে। এমন নগ্ন রূপসীর সামনে নিজেকে কন্ট্রোল করে রাখাটাও এক অসাধারণ ক্ষমতা। প্রায় 2 ঘন্টা পর কঙ্কা হিমুর উপর শুয়ে পড়ল। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার আমায় উত্তীর্ণ করো। হিমু কঙ্কার কথার মাথা মুন্ডু তেমন কিছুই বুঝলো না, শুধু এতটুকু বুঝলো কঙ্কা ওকে স্পর্শ করার অনুমতি দিয়েছে। হিমু ক্ষুধার্ত বাঘের মতো কঙ্কার উপর ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘক্ষণ পরও যখন আবেগের অতিশয্যে চলে গেছে, তখন ওর ঘাড়ের কাছে কঙ্কার গরম নিঃশ্বাস অনুভব করতে পারল। ও আরও ক্ষুধার্ত ও হিংস্র হয়ে উঠল। একটু পর কঙ্কা ওর কানে ফিসফিস করে বলল, আমি তোমার সব কিছুর স্বাদ পেতে চাই, এমনকি রক্তেরও। হিমু এতটাই গভীর মোহে হারিয়ে গিয়েছিল যে ও কঙ্কার কথার অর্থ না বুঝেই বলল, আমার সব কিছুই তো তোমার। কঙ্কা আর এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে হিমুর ঘাড়ের উপর ধারালো দাঁত দুটো বসিয়ে দিল। তৃষ্ণা তো চাতক পাখির মতো ঢকঢক করে হিমুর রক্ত দিয়ে ওর মৃত্যু ক্ষুধা মেটাতে লাগলো। কঙ্কা হিমুর ঘাড় থেকে মুখ সরিয়ে বলল,
তোমার রক্তের স্বাদ তোমার মতোই অতুলনীয় আর সবার থেকে আলাদাও। হিমু এতক্ষণ স্বর্গসুখ ভোগ করছিল। সে ঘোরের মধ্যে চোখের পাতা না খুলেই বলল, মুখ সরালে কেন? আরো যত খুশি রক্ত নাও। কঙ্কা হিমুর বুকের উপর মাথা রেখে বলল, না, আরো বেশি রক্ত নিলে তুমি মারা যাবে। হিমু আর কোনো কথা বলল না। সে এতটাই ঘোরের মধ্যে ছিল যে কঙ্কার কথার কোনো অর্থ খুঁজতে গেল না, বরং কঙ্কার উপরে ক্ষুধার্ত হিংস্র বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল। অতঃপর চিরাচরিত প্রকৃত স্বর্গসুধা উপভোগ করতে লাগলো। সকালে হিমুর ঘুম ভাঙতেই দেখলো কঙ্কা পাশে নেই। সে ঘুম ঘুম চোখেই কঙ্কাকে ডাকতে লাগলো, আর রাতের সুখ স্মৃতিগুলো রোমাঞ্চন করতে লাগলো। তার স্মৃতিতে সবকিছু স্পষ্টভাবে ভেসে উঠল, শুধু কঙ্কার রক্তপান করাটা ছাড়া। একটু পর কঙ্কা হিমুর ডাক শুনে প্রায় দৌড়ে রুমে আসলো। কঙ্কার দিকে তাকিয়েই হিমুর চোখ কপালে উঠে গেল। হিমু খেয়াল করলো এতদিন কঙ্কার গায়ের রং কেমন ফ্যাকাশে ধরনের লাগতো, আর সেই ফ্যাকাশে রং তীব্র আকার ধারণ করেছে। ওর গায়ের রং আজ ঠিক স্বর্ণের মতো জ্বলজ্বল করছে। মনে হচ্ছে একটু ছোঁয়া পেলেই রক্ত বের হয়ে যাবে। হিমু অবাক হয়ে কঙ্কাকে জিজ্ঞেস করলো, আজ তোমায় এত সুন্দর লাগছে কেন? কঙ্কা একটা বাঁকা হাসি দিয়ে বলল, সিক্রেট। কঙ্কা আজ হলুদ রঙের শাড়ি পরেছে। হিমুর চোখে ওকে আজ হলুদ পরীর মতো লাগছে, সজীব আর প্রাণবন্ত ভরা। কঙ্কা বেডের পাশে দাঁড়িয়েছিল। হিমু ওর হাত ধরে এক টান মেরে বিছানায় শোয়ালো। তারপর কঙ্কার গালে আঙুল ছুঁয়ে ছুঁয়ে বলল, হঠাৎই আমার টিয়া পাখিটার মুখে কথা ফুটলো, রহস্যটা কি? আবার এক রাতেই সুন্দরও হয়ে গেল। কঙ্কা অভিমান করে বলল, যা, আমি বুঝি আগে সুন্দর ছিলাম না? আমি কখন বললাম যে ছিলে না? আমি জাস্ট বললাম আগের থেকে আজ অনেক বেশি সুন্দর লাগছে। কেন? হয়েছে, চলো। বাবা অনেক রাগ করে বসে আছেন, আমি ভয়ে তার সামনে যেতে পারছি না। হিমু হাসতে হাসতে বলল, তার সামনে যেতে কে বলেছে? বলতে হবে কেন, আমি নিজেই গিয়েছি। ও আচ্ছা, বেশ কথা ফুটেছে তোমার মুখে। কথা বলা বন্ধ করতে হবে দেখছি। বলে হিমু কঙ্কাকে জোর করে কিস করতে লাগলো। কঙ্কা শুধু ওকে ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ কঙ্কার একটা হাত হিমুর ঘাড়ের রক্ত পান করার জায়গায় গিয়ে লাগলো। হিমু তখনই ব্যথায় কুঁকড়ে উঠল। হিমু কঙ্কাকে ছেড়ে দিয়ে বলল, ঘাড়ে এমন ব্যথা করছে কেন? কি হয়েছে ওখানে দেখো তো। কঙ্কা হিমুর ঘাড়ের ওই জায়গাটা একবার আলতো করে স্পর্শ করে দিল। তারপর এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। ধীরে ধীরে হিমুর ঘাড়ের ব্যথাটা কম অনুভূত হলো। হিমু ঘাড়ে হাত বুলিয়ে দিয়ে বলল, আশ্চর্য, তোমার হাতে জাদু আছে নাকি? ব্যথা অনেকটা কমে গেল। কঙ্কা হাসতে হাসতে বলল, আছে বই কি, আর কোনো কথা নয়। ওঠো বলছি, বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমি গেলাম, তুমি থাকো। কঙ্কা বাহিরে চলে গেল। হিমু ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। শাওয়ার শেষে সে ড্রেস চেঞ্জ করতে গিয়ে লক্ষ্য করলো শরীরের বিভিন্ন জায়গাতে আঁচড়ের দাগ। সে প্রথম একটু আঁতকে উঠল, কিন্তু পরক্ষণে কঙ্কার কথা ভেবে একটা মুচকি হাসলো। তারপর অস্ফুটে ওর মুখ দিয়ে বের হলো, রাক্ষসী। রুম থেকে বেরোতেই সে দেখলো সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হয় ওর জন্য অপেক্ষা করছে। ও দ্রুত মাথা নিচু করে গিয়ে কঙ্কার পাশে বসে পড়ল। আর চোখে দেখলো ওর বাবা ওকে রাগে গিলে খাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। হিমু মাথা নিচু করে মুখ টিপে হাসতে লাগলো। একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। কঙ্কাকে গোগ্রাসে খেতে দেখে হিমু ফিসফিস করে বলল, বেশি তাড়াহুড়ো করে খেও না, শেষে দেখা যাবে খাবারের সাথে দাঁতগুলো গিলে ফেলেছ। কঙ্কার আগে মুখ ফুলে একটু খেয়েই উঠে গেল। হিমু মনে মনে এটাই চাচ্ছিল। ও যাওয়ার একটু পরে হিমু কঙ্কার জন্য প্লেটে করে খাবার নিয়ে গেল। রুমে গিয়ে দেখে কঙ্কা মুখ ফুলিয়ে সোফায় বসে আছে। হিমু টেবিলের উপর প্লেটটা রেখে বলল, বাহ, বিয়ের আগে কত সুন্দর না বলেই আমার প্লেটে খাইতে বসতা, আর এখন খাওয়ার সময় আমায় চিনতেই পারো না। বাহ, এই না হলে আদর্শ বউ। হিমুর কথা শুনে কঙ্কা যতটা না রাগ লাগছিল তার চেয়েও বেশি হাসি পাচ্ছিল। সে হাসি চেপে রাখার চেষ্টা করতে করতে বলল, হ্যাঁ, তুমিও কিন্তু খুব আদর্শ স্বামী, তাই মানুষকে খোঁটা দিয়ে নিজে পেট পুড়ে খেয়ে আসলে। হইছে থাক,
তোমার সাথে এক প্লেটে খাবো বলে ওই কথাটা বলেছিলাম। আসো একসাথে খাই। কঙ্কা আর কোনো কথা না বাড়িয়ে হিমুর পাশে বসে এক প্লেটে খেতে লাগলো। হিমু খেতে খেতে বলল, আচ্ছা বলো তো, তুমি যে আমার সাথে ওই রকম করতে, সেটা কি ইচ্ছে করে করতে? কি রকম? ওই যে মা যখন আমার কাছে তোমায় রেখে বিয়ে খেতে গিয়েছিল, তখন শাড়ি ঠিক মতো পরতে না, প্রায় সব কিছুই বের হয়ে থাকতো। কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে না, শুধু বোকার মতো ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। কঙ্কা কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, জানি না। থাক, জানতে হবে না, শুধু আমায় কখনো ছেড়ে যেও না, তাহলেই হবে। হিমুর কথা শুনে কঙ্কার মুখ কালো ছায়ায় ঢেকে গেল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি জানো আমায় আবার ছেড়ে যেও না। হিমু কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে হাত ধুতে গেল। সে হাত পরিষ্কার করতে করতে বেসিনের আয়নায় নিজের মুখ দেখতে লাগলো। ও খেয়াল করলো আজ ওর মুখটা কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। হাত ধোয়া শেষ হয়ে যেতে ধরে হঠাৎ আয়নায় কঙ্কাকে দেখে থমকে গেল। বেসিনটা রুমের মধ্যেই একপাশে ছিল। কঙ্কা সোফায় বসে খাচ্ছিল। বেসিনের আয়নায় ঠিক সামনে সোফাগুলো রাখা ছিল। হিমু খুব ভালো করে দেখতে পেল আয়নাতে কঙ্কাকে একদম বয়স্ক বুড়ির মতো দেখাচ্ছে। হাত পা মুখের চামড়া সব কুঁচকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে আছে। হিমুর ভিতর অজানা ভয়ে কাঁপতে লাগলো। সে ভয়ে পিছন ঘুরে কঙ্কাকে দেখার সাহস পেল না। হিমু আয়না থেকে মুখ নামিয়ে ধীরে ধীরে পিছনে ঘুরতে লাগলো। ভয়ে ওর ভিতর ঠক ঠক করে কাঁপছে। কয়েক সেকেন্ড পর ও পিছনে তাকাতেই দেখলো কঙ্কা এক মনে খাবার খাচ্ছে। ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে কঙ্কার কাছ হতে কয়েক হাত দূরে গিয়ে বসলো। কঙ্কা খাওয়া শেষে প্লেট রাখার জন্য কিচেনে চলে গেল। যাওয়ার সময় একবার হিমুর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে চলে গেল। রহস্য ভরা সেই হাসি। যতই সময় যাচ্ছে হিমুর ভয় ততই বাড়ছে। তার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কঙ্কা কোনো স্বাভাবিক মানুষ নয়। আয়নাতে ওকে একদম বয়স্ক বুড়ির মতো লাগছিল। তাহলে কঙ্কা কে? কেনই বা ওর সাথে এমন লুকোচুরি খেলছে? হিমু আর এই বিষয়টা নিয়ে ভাবতে পারছে না। ওর মাথা টলমল করছে। দুশ্চিন্তায় ওর চোখ দিয়ে সর্ষে ফুল দেখছে। কঙ্কা কিচেনে যেতে যেতে হিমুর কথা ভাবতে লাগলো। হিমু ওকে আয়নায় যখন দেখেছিল তখন কঙ্কা সেটা বুঝতে পেরেছিল যে হিমু ওকে দেখছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় ওর পক্ষে রূপ বদল করা সম্ভব হয়নি। রূপ বদল করতে গিয়ে যদি হিমু আরও ভয় পেয়ে যায়, সেজন্য ও নিরুপায় হয়ে চুপচাপ বসেছিল। হিমু যে এখন ওকে নিয়ে আকাশ পাতাল সমান করে দুশ্চিন্তা করছে আর ভয় পাচ্ছে, সেটা কঙ্কা বুঝতে পারছে, কিন্তু ওর মাথায় এখন কোনো আইডিয়া আসছে না হিমুকে সান্ত্বনা দেওয়ার মতো। কঙ্কা একবার মনে মনে ভাবছে হিমুকে বলে দেবে যে সে মানুষ নয়, রক্তচোষা পিছাসিনী। আর একবার মনে মনে ভাবছে যদি সত্যি কথা বলে দিলে হিমু ওকে ছেড়ে চলে যায় তাহলে কি হবে। এসব চিন্তা করতে করতে কঙ্কা হিমুর রুমে চলে গেল। এদিকে হিমু চোখ বুজে দুশ্চিন্তার সাগরে ডুবে গিয়েছিল। কঙ্কার পায়ের শব্দ শুনে সে চোখ মেলে তাকালো। কঙ্কা হিমুর পাশে গিয়ে বসলো। হিমু আবার চোখ বন্ধ করে ভাবতে লাগলো। কঙ্কা হিমুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত হয়ে আছো? হিমু কোনো উত্তর দিল না। কঙ্কা ওর থেকে কোনো উত্তর না পেয়ে ঘাবড়ে গেল। একটু পর শায়লা বেগম ওদের রুমে আসলো। ওনাকে দেখে কঙ্কা দাঁড়িয়ে পড়ল। হিমু বিছানা থেকে উঠে বসলো। উনি হিমুর পাশে এসে বসে কঙ্কার দিকে তাকিয়ে বললেন, হুটহাট করে এত কিছু হয়ে গেল, তুই কি খুশি হয়েছিস মা? হ্যাঁ মা, আমি অনেক খুশি হয়েছি। কঙ্কার কথা শুনে উনি আকাশ থেকে বললেন, যে মেয়ে কোনোদিন কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকে, সেই মেয়ে কিনা আজ প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিল। উনি অবাক হয়ে হিমুর দিকে তাকিয়ে কি যেন বলতে চেয়েও বললেন না। তারপর হিমুকে কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর বাবা তোকে পরে কিছু বলে টলেছিল? না, কিছুই তো বলিনি, শুধু আমাকে দেখলে মুখটা একটু প্যাঁচার মতো করে রাখছেন, এই আর কি। অন্য সময় হলে এই কথাটা বলেই হিমু উচ্চস্বরে হাসতে লাগতো, কিন্তু এখনও তার কিছুই করলো না। শায়লা বেগম দুজনের দিকে তাকিয়ে বললেন, আজ দুপুরে খেয়ে দিয়ে আমরা রওনা দেব।
পরক্ষণে হিমুর দিকে তাকিয়ে বলল, তোর বাবা যে রেগে আছেন, কখন কি করতে কি করে বসেন তার নাই ঠিক। তাই মান সম্মান থাকতে আগে ভাগে চলে যেতে হবে। তুই কি বলিস? হিমু একটা শুকনো হাসি দিয়ে বলল। ঠিকই বলেছ মা, আমারও এখানে আর ভালো লাগছে না। শায়লা বেগম চলে যেতে ধরে আবার থেমে গেলেন। তারপর কঙ্কার দিকে তাকিয়ে বললেন, একটু পর ডাইনিংয়ে আসিস, তোকে দেখার জন্য অনেকেই এসে বসে আছে। কঙ্কা মাথা নিচু করে উত্তর দিল। ঠিক আছে মা। শায়লা বেগম চলে যাওয়ার পর কঙ্কা ভিতর থেকে দরজা লক করে দিল। তারপর হিমুর পাশে এসে বসে নরম কণ্ঠে বলল, তুমি এখন চুপচাপ হয়ে কি ভাবছো আমায় বলো তো? হিমু কোনো উত্তর দিল না। ও আগের মতো আবার চোখ বন্ধ করে বিছানায় চুপচাপ শুয়ে রইল। হিমুকে অমন চুপ থাকতে দেখে কঙ্কা কিছুটা রাগান্বিত হয়ে বলল, বলো না, কি ভাবছো এত? হিমু তবুও কোনো উত্তর দিল না। ও মনে মনে রাগ, জেদ আর অভিমানে নিজেকে গুমড়ে গুমড়ে মরছে। কঙ্কা সেটা আন্দাজ করতে পেরে হিমুর ঠোঁটের উপরে একটা আঙ্গুল রেখে বলল, আমি তোমায় এতটা ভালোবাসি, আর তুমি কি না তোমার সামান্য মন খারাপের কথাটাও আমায় বলতে পারছো না? ভালোবাসা দেখছি মিথ্যা হয়ে গেল। হিমু এবার চোখ মেলে ওর ঠোঁটের উপর থেকে কঙ্কার হাত সরিয়ে দিয়ে বলল, সব কিছুই মিথ্যে হয়ে গেছে। 16 আনার মধ্যে 2 আনা সত্য, বাকি সবই মিথ্যা। হিমু কি মিন করে কথাটা বলল কঙ্কা সেটা খুব ভালো করে বুঝতে পারল। কঙ্কার ভিতরে ভয় ও হতাশা গ্রাস করে ফেলেছে। ও হিমুকে হারানোর ভয়ে ভীতর সম্ভ্রস্ত হয়ে পড়ল। হিমু কঙ্কার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার মুখ এমন শুকিয়ে গেল কেন? কঙ্কা ঈষৎ মৃদু হেসে বলল, 16 আনার মধ্যে বাকি যে 2 আনা সত্যি থাকে, সেই সত্যির নামে কসম খেয়ে বলছি, আমি তোমায় নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি। হিমু একটা বাঁকা হাসি দিয়ে বলল। জানি। হিমু কঙ্কাকে টাচ করতে ভয় পাচ্ছে। ও এখন কঙ্কার কাছ থেকে যত দূরে সম্ভব থাকার চেষ্টা করছে। তাই সে হেসে হেসে কঙ্কাকে বলল, আমি জানি আমার পরিটা আমায় কতটা ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা দিয়ে কি আর দিন চলবে? বাবাকেও তো মেনে নিতে হবে, তাই না? তুমি এক কাজ করো, মা তোমায় ডেকে গেল একটু আগে, তুমি ওখানে চলে যাও, আর আমি একটু বাবার সাথে কথা বলি। আচ্ছা। হিমুর আচরণে কঙ্কার মন একটু হালকা হলো। কঙ্কা চলে যাওয়ার আগে হিমুর মুখের কাছে ওর ঠোঁটটা এগিয়ে নিয়ে গেল যাতে হিমু ওকে কিস করে, কিন্তু হিমু কিস করলো না, বরং অন্যমনস্ক হয়ে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কঙ্কা সেটা বুঝতে পেরে মনে মনে খুব আঘাত পেল। চোখে পানি চলে এসেছে ওর। ও কোনো মতে চোখের পানি লুকিয়ে বিষণ্ণ মন নিয়ে চলে যেতে ধরলো। হিমু কঙ্কার মুখের দিকে তাকিয়ে সেটা বুঝতে পারলো, তাই ওর ভিতরেও খারাপ লাগা কাজ করলো। হাজার হোক, সে তো কঙ্কাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। কঙ্কা কষ্ট পায় এমন কাজ সে কখনো করতে পারে না। আর আজ আয়নায় কি দেখলো না দেখলো তাতেই সব ভালোবাসা নষ্ট হয়ে গেল। কঙ্কা যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়ে থাকে, তবে আর এত ঘাবড়ানোর কি আছে? ওর সামান্য একটু নীরবতায় যে কঙ্কার চোখে পানি চলে আসে, সেই কঙ্কা ওর কেমনে ক্ষতি করতে পারে? কেমনে অত নিষ্ঠুর হতে পারে? কেমনে অত ভয়ঙ্কর আর অমানবিক হতে পারে? যদি তাই হতো তাহলে এতদিন কারো কোনো ক্ষতি করলো না কেন? হিমু এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে বর্ষাকে যেতে নিষেধ করলো। কঙ্কা হিমুর কথা শুনতে পেয়েও চলে যেতে লাগলো। অজ্ঞতা হিমু দ্রুত পায়ে কঙ্কার কাছে গিয়ে ওর একটা হাত ধরে ফেললো। তারপর কঙ্কাকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুয়ে দিল। কঙ্কা এক হাত দিয়ে 2 চোখ ঢেকে রেখে কান্না করছে, আর এক হাত দিয়ে হিমুর কাঁধ ধরে রেখেছে। হিমু কঙ্কার চোখ থেকে ওর হাতটা সরিয়ে দিতেই কঙ্কা ওর দিকে তাকালো। হিমু দেখলো কঙ্কার চোখে তার আজ গভীর কালো হয়ে গেছে। সে এতটা কালো চোখে তারা এর আগে কখনো দেখেনি। তার ভিতরটা ভয়ে একবারে কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে কঙ্কাকে কিস করতে লাগলো। কঙ্কাকে স্পর্শ করলে সে অন্যরকম মুডে চলে যায়। কঙ্কা ওকে গায়ের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রেখেছে, কিস করতে দিচ্ছে না। শেষ পর্যন্ত কঙ্কার পাশে শুয়ে বলল, কি হলো, রাগ কমেনি? কঙ্কা চুপ করে আছে। হিমু কঙ্কার দিকে তাকিয়ে বলল, তুমি কান্না করলে কিন্তু আমার অসহ্য লাগে। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। হয় কান্না থামাও, নয়তো আমি তোমার আড়ালে যাই। কঙ্কা চোখ মুছতে মুছতে বলল, তাহলে তুমি বলো,
তখন আমার সাথে কেন অমন করলে? হিমু কঙ্কাকে জড়িয়ে ধরে বলল। তখন তো আমি বাবাকে নিয়ে টেনশন করছিলাম, তাই চুপ করেছিলাম। মিথ্যে। হিমু আর কঙ্কাকে কোনো কথা বলার সুযোগ দিল না, কারণ কথা বাড়ালেই সে ধরা পড়ে যাবে। সে তখন কেন ওর সাথে অমন ব্যবহার করেছিল, তাই সে কঙ্কার ঠোঁটে কিস করতে লাগলো। একটু পর সে কঙ্কার শরীর স্পর্শ করতে ফিল করলো কঙ্কার শরীরের চামড়াগুলো কেমন জানি কুচকানো টাইপের মনে হচ্ছে। এরকম চামড়া সচরাচর বয়স্ক মানুষের শরীরে দেখা যায়। হিমুর সাথে সাথে হাত সরিয়ে দেখতে চাইলো যে ওর অনুভূতির সাথে কোনো সামঞ্জস্যতা আছে নাকি, সত্যি কি চামড়াগুলো অমন কুচকানো কিনা। হিমু কঙ্কাকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। তারপর কঙ্কার শাড়ি খুলতে লাগলো। হিমুর এমন কাণ্ড দেখে কঙ্কা অবাক হয়ে বলল, দিনের বেলায় কি করছো এসব? হিমু কোনো কথা বলল না। সে এক এক করে কঙ্কার সব কাপড় খুলে ফেলতে লাগলো। কঙ্কা হিমুর মনোভাব বুঝতে পেরে সাথে সাথে ও যুবতীর দেহ ধারণ করলো। হিমু সমস্ত কাপড় খোলা শেষে দেখলো সবকিছুই ঠিকঠাক আছে। সে যেমন ভেবেছিল তেমন কিছুই নয়। তার ভাবনা চিন্তা মিথ্যা হওয়াতে সে মনে মনে খুব খুশি হলো। কিন্তু কঙ্কা ভিতরে ভিতরে ছটফট করতে লাগলো। সে ইদানিং বেশিক্ষণ পর্যন্ত অন্য রূপ ধারণ করে থাকতে পারছে না, কারণ ওর বয়স অনুযায়ী ওর শরীরে যতটা রক্তের প্রয়োজন ছিল তার 10 ভাগের 1 ভাগও ওর শরীরে নেই। হিমু যখন কঙ্কার সাথে গভীর মিলনে আবদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই দরজায় নক করার শব্দ শোনা গেল। একটু পর কঙ্কা গিয়ে দরজাটা খুলে দিল, আর হিমু বিছানায় চুপচাপ শুয়ে রইল। কঙ্কা দরজা খুলতেই দেখলো হিমুর মামাতো মায়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। সে কঙ্কার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, ইউ ব্লাডি বিচ, এতক্ষণ সময় লাগে দরজা খুলতে? হঠাৎই এমন রুক্ষ ব্যবহারে কঙ্কা হতভম্ব হয়ে গেল। সে কি বলবে তাই ভাবতে লাগলো। কঙ্কাকে চুপ থাকতে দেখে মায়া আরও রেগে গিয়ে বলল, আচ্ছা, তোর এত সাহস কি করে হলো আমার কথার উত্তর না দিয়ে চুপ করে থাকা? তারপর সে কঙ্কার কোনো উত্তরের প্রতীক্ষা না করেই রুমের ভিতরে হিড় করে ঢুকে পড়ল। হিমুর কাছে গিয়ে বলল, হিমু, এসব কি শুনছি আমি? তুমি নাকি এই হীন দরিদ্র আনকালচার মেয়েটাকে বিয়ে করেছো, যার কিনা কোনো বংশ পরিচয় নেই। হিমু প্রথমত মায়াকে দেখেই অবাক হয়ে গিয়েছিল। তার উপর আবার তার মুখ থেকে এমন কথা শুনে সে আরও অবাক হয়ে গেল। কঙ্কা দরজায় স্থির হয়ে দাঁড়িয়ে মায়ার কথাগুলো শুনছিল। হিমু কঙ্কার দিকে এক পলক তাকিয়ে দেখলো ওর চোখে পানি টলমল করছে। হিমু কিছুটা ইতস্তত করতে করতে বলল, মায়া, কি বলছো এসব? আমি ওকে ভালোবাসি, আর ভালোবাসতে কোনো টাকা পয়সা বংশ পরিচয় লাগে না, এমনি এমনি হয়ে যায়। হিমুর কথা পুরোপুরি শেষ না হতেই কঙ্কা রুমের বাইরে চলে গেল। হিমু মায়ার দিকে তাকিয়ে বলল, তুমি এই কথাগুলো কি আমায় আলাদা করে বলতে পারতে না? কঙ্কার সামনেই বলতে হলো। ও কতটা কষ্ট পেল বুঝতে পেরেছো? সেটা আমার জানার দরকার নেই। তুমি শুধু কঙ্কার দিকটাই ভাবলে, আমার দিকটাও একবারও ভাবলে না। তুমি কি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? কথাটা বলেই মায়া হিমুকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল, কিন্তু হিমু সেটা বুঝতে পেরে নিজেকে সরিয়ে নিল। সে বিছানা থেকে উঠে বলল, মায়া, তুমি প্লিজ ছেলে মানুষই করো না। এমনটা তো না যে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম বা বিয়ে করতে চেয়েছিলাম। আমি জাস্ট তোমায় বোনের চোখেই দেখে এসেছি, আর ভাইয়ের জায়গা থেকেই ভালোবেসেছি। তাই এখন তুমি আমার আর কঙ্কার মাঝে কাঁটা হয়ে না ঢুকলেই বেশি ভালো হয়। মায়ার আগে গর্জে উঠে বলল, কি? আমি তোমাদের মাঝে কাটা হয়ে ঢুকেছি? তুমি আমায় এত বড় কথাটা বলতে পারলে? না, আসলে আমি সেভাবে বলিনি। আমি শুধু বলতে চেয়েছি তুমি আমার আর কঙ্কার মধ্যে কোনো বাধা হয়ে। হিমুকে কথা শেষ করতে না দিয়েই মায়া বলল, কি নেই আমার মাঝে? আর কি আছে ওই কঙ্কার মাঝে বলো, যে কারণে আমি তোমার ভালোবাসা পেলাম না কিন্তু কঙ্কা পেয়ে গেল? হিমু মায়ার সাথে আর কথা বাড়াতে চাচ্ছে না, তাই সে মায়ার দিকে তাকিয়ে বলল, সেটা তুমি নিজেই খুঁজে বের করো। তুমি তো কালচারাল মেয়ে, তাই এই সামান্য উত্তরটুকু বের করা তোমার কাছে কঠিন কিছুই নয়, রাইট? মায়ার উত্তরের অপেক্ষা না করেই হিমু রুম থেকে বেরিয়ে গেল। মায়া ছোটবেলা থেকে হিমুর প্রতি প্রচণ্ড দুর্বল ছিল, এতটাই দুর্বল যে সে যে কোনো মূল্যে হিমুকে পেতে রাজি। হিমুর বাবা অনেক ভেবেচিন্তে ঠিক এই সুযোগটার সদ্ব্যবহার করলেন। উনি মায়ার হাতে হিমুকে তুলে দিতে চাইলেন।
এই শর্তে যদি হিমু কঙ্কাকে ডিভোর্স দিয়ে দেয়। মায়া সেই শর্তে রাজি হয়ে গেল আর চলে এলো হিমুদের গ্রামের বাড়িতে। ব্যাস, ড্রামা শুরু হয়ে গেল। কঙ্কা রুম থেকে বেরিয়ে শায়লা বেগমের কাছে গিয়ে বসে আছে আর ভাবছে হিমু এখনো কেন তার কাছে যাচ্ছে না। হিমুর দেরি হওয়াতে সে ছটপট করে মরছে। না জানি মায়ার সাথে সে এতক্ষণ ধরে কি করছে। হিমু রুম থেকে বেরোতেই দেখলো ওর বাবা একটু দূরে দাঁড়িয়ে আছে। সে এক মুহূর্তে ওর বাবার গেমটা বুঝতে পারলো, তাই ওর আগে হিসহিস করে ওর বাবার পাশ দিয়ে চলে গেল। মায়া রুম থেকে বেরিয়ে হিমুর বাবাকে দেখে বলল, সরি আঙ্কেল, আমি মনে হয় পারবো না। হিমু কঙ্কাকে অনেক ভালোবাসে। কি বলছো এসব পাগল মেয়ে? আমি জানি তুমি পারবে, সেই বিশ্বাস আমার আছে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি চাই এই বাড়ি থেকেই তোমার সাথে হিমুকে বিয়ে দিয়ে নিয়ে যেতে। ওই অযোগ্য মেয়েটাকে আমি কখনোই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না। শায়লা বেগমকে আসতে দেখে ওরা দুজনে টপিক চেঞ্জ করে অন্য টপিকে গেল। শায়লা বেগমের দিকে তাকিয়ে হিমুর বাবা হাসতে হাসতে বললেন, দেখো দেখি কাণ্ড, মায়া আজই চলে যেতে চাচ্ছে। কেন? মায়া কাঁদো কাঁদো স্বরে বলল, এখানে থেকে আর কি করব ফুপ্পি? যাদের দেখতে এসেছিলাম তারাই তো আমার সাথে ভালো করে কথাটা পর্যন্ত বললো না। শায়লা বেগম কিছুটা রেগে গিয়ে বললেন, কঙ্কা আর হিমু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? না থাক ফুপ্পি, বাদ দাও সেসব কথা। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। বলেই উনি চলে গেলেন। কঙ্কা একা একাই রুমে বসে কান্না করছিল। হিমুর রুমে যাওয়ার সাথে সাথেই সে মুখ ঘুরিয়ে নিল। হিমুর পাশে গিয়ে বসলো। কঙ্কা কান্না করতে করতে বলল,